হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস। এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিও দেখার আগে অবশ্যই দেখে নিও, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে। আজ আমরা আলোচনা করব হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ক্ষয় বহন অবক্ষেপণের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সবার আগে আমরা জানবো হিমবাহ কাকে বলে। উচ্চ অক্ষাংশের চিরতুষারাবৃত কথার অর্থ মানে সবসময় যেখানে বরফে ঢাকা থাকে সেই অঞ্চল, ও পার্বত্য অঞ্চলের হিমরেখার উপর জমে থাকা বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসাকেই আমরা কি বলি? হিমবাহ বলি। যদি একটু ছোট করে বলি, কি বলবো? তাহলে চলমান বরফের স্তূপকে হিমবাহ বলে। এক কথাতে চলমান বরফের স্তূপকে হিমবাহ বলে। উচ্চ অক্ষাংশ কোনগুলোকে বলা হবে? 64.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে অংশকে কি বলা হয়? যেমন উত্তর মেরু অঞ্চল, দক্ষিণ মেরু অঞ্চল, যেখানে সারা বছর বরফ দ্বারা ঢাকা থাকে। এছাড়া পার্বত্য অঞ্চল, যেমন আমাদের হিমালয় পর্বতের উপরে অংশ সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে, সেখানে হিমরেখা সম্পর্কে পরে আমরা আলোচনাতে আসছি। হিমরেখার উপর জমে থাকা বরফের স্তূপ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর, কথা বলা হয়েছে কেন? উপর থেকে নিচের দিকে নেমে আসাকে হিমবাহ বলে। সুপেয় জলের সঞ্চয় হিসাবে হিমবাহ। সুপেয় জল অর্থাৎ পেয় কথার অর্থ পান করার যোগ্য, অর্থাৎ সুপেয় কথার অর্থ যে জল আমরা পান করতে পারি সেই জলের সঞ্চয় হিসাবে হিমবাহ। হিমবাহ হলো স্বাদু জল, অর্থাৎ যেটা মিষ্টি জল, বৃহত্তম ভাণ্ডার। স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার, বৃহত্তম বলতে সবচেয়ে বড় ভাণ্ডার। বিশ্বের মোট সঞ্চিত জলের মাত্র 1.72% হিমবাহের স্বাদু জল। বিশ্বে যত জল আছে তার কত পার্সেন্ট? 1.72%। এবার পৃথিবীর মোট জলের 97.2% মহাসাগর ও অভ্যন্তরীণ সমুদ্রে, যেটা লবণাক্ত জল। 2.1% হিমবাহে। এই 2.1%-এর ভিতরে 1.7% স্বাদু জল আর বাকি লবণাক্ত জল। 0.7% ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে এবং মাটির আর্দ্রতা অর্থাৎ মাটি ভিজে যে থাকে সেই জল বা অন্যান্য জল মিলিয়ে কত? 0.7%। একটু আগে কথা এসেছিল যে হিমরেখার উপর। এবার আসি হিমরেখা কাকে বলে। পৃথিবী পৃষ্ঠের যে সীমারেখার উপর সারা বছর জল জমে তুষারে এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে হিমরেখা বলে। পৃথিবীর পৃষ্ঠে যে সীমারেখার উপরে, যদি আমরা এটাকে একটা পার্বত্য অঞ্চল ধরি, তা পার্বত্য অঞ্চলের একটা নির্দিষ্ট রেখা হবে এরকম, যার উপরে কি হবে? সারা বছর বরফ জমে থাকে। এর উপরে অধঃক্ষেপণ যেটা হবে সেটা কি রূপে নেমে আসবে? বরফ রূপে নেমে আসবে এর উপরে। আর যখন এখানে নেমে আসবে তখন সেটা বৃষ্টি রূপে নেমে আসবে। আর এর উপরে
এই জন্য কথাটা বলেছে কি, পৃথিবী পৃষ্ঠে যে সীমারেখার উপর সারা বছর জল জমে তুষারে, অর্থাৎ এখানে যেটা অধঃক্ষেপণ নেমে বৃষ্টিরূপে নেমে আসার পরেও এখানে পৌঁছে কিসে পরিণত হয়ে যাবে, বরফে পরিণত হবে। জল জমে বরফে তুষারে, এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয়, অর্থাৎ যদি এখানকার বরফ কোনো কারণে নিচে চলে আসে, নিচে চলে আসলে সেই বরফ গলে জলে পরিণত হয়ে যাবে। এই যে সীমারেখা, একে কি বলা হবে, হিমরেখা। এটি দুই প্রকারের, স্থায়ী হিমরেখা, অস্থায়ী বা শীতকালীন হিমরেখা। এই হিমরেখাকে কে কে নিয়ন্ত্রণ করে? অক্ষাংশ, উচ্চতা, ঋতু পরিবর্তন, ভূমির ঢালের দিক ও বায়ু প্রবাহ। উচ্চ অক্ষাংশে বরফ জমে থাকে, একটু আগে বললাম 66° থেকে 90° মাঝখানে, যেটা আমরা মেরু অঞ্চল বা দক্ষিণ মেরু আর উত্তর মেরু হিসাবে জানি, সেখানে সারা বছর বরফ জমে থাকে। উচ্চতা বলা হয়েছে কেন, হিমালয়ের উচ্চ দিকে, সেখানে সারা বছর বরফ জমে থাকে। ঋতু পরিবর্তন বলার কারণ, গ্রীষ্মকালে বরফ পড়ে না বা কম পড়ে, সেইখানে ঋতু পরিবর্তন, শীতকাল হলে সেখানে বরফ পড়ার পরিমাণ বেড়ে যায়। ভূমির ঢালের দিক, যদি একটি পাহাড়ের এই দিকে যদি সূর্য অবস্থান করে, আমরা ভূগোলে পড়েছি এর আগে যে সূর্য তার গতিপথ নিরক্ষরেখা থেকে 23.5° উত্তর আর 23.5° দক্ষিণ পর্যন্ত চলাচল করে। সেই জন্য যদি উত্তর দিকে কোনো উত্তর মেরু অঞ্চলের দিকে যদি কোনো পাহাড় থাকে, তার উত্তর দিকে সূর্য সরাসরি কখনো আলো ফেলবে না, তার দক্ষিণ অংশে আলো ফেলবে। সে উত্তর অংশে আলো না ফেলার জন্য সেই দিকে বরফ গলবে কম, তার দক্ষিণ দিকে বরফ গলবে বেশি। এই জন্য কথাটা বলা হয়েছে যে ভূমির ঢালের দিক। বায়ু প্রবাহ, বায়ু যদি বেশি প্রবাহিত হয়, যেদিকে বায়ু বেশি প্রবাহিত হবে সেই দিকে বরফ বেশি গলে যাবে, আর যেদিকে বায়ু প্রবাহ কম হবে সেই দিকে বরফ কম গলবে। এর বৈশিষ্ট্য আলোচনা করি। ক, হিমরেখার উপরে থাকে চির তুষারক্ষেত্র। চির তুষারক্ষেত্র কথার অর্থ সারা বছর বরফে ঢাকা থাকে। হিমরেখার ঊর্ধ্বে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়, একটু আগে বললাম। হিমরেখার উপরে অধঃক্ষেপণ হবে তুষার রূপে, আর হিমরেখার নিচে অধঃক্ষেপণ হবে বৃষ্টি রূপে। ঋতুভেদে তুষারপাতের পরিমাণ কম বেশি হয়, গ্রীষ্মকালে কম হবে, শীতকালে বেশি হবে। এবার আসি হিমবাহের উৎপত্তি। মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের উচ্চ অক্ষাংশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকায় এখানে প্রায় তুষারপাত ঘটে। একটু আগে আমরা জেনেছি মেরু অঞ্চলে প্রায় সারা বছরই বরফ পড়ে, পার্বত্য অঞ্চলের উচ্চ অক্ষাংশে সেখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকার জন্য সেখানে অধঃক্ষেপণ যেটা হয় সেটা তুষারপাত রূপে নেমে আসে। সেই যে সাদা পেঁজা তুলোর মতো আলগা তুষার কণাকে স্নোফ্লেক্স বলে। তাহলে পেঁজা তুলোর মতো আলগা তুষার কণাকে স্নোফ্লেক্স বলে। অনবরত স্নোফ্লেক্স হতে থাকলে এর নিচে জমাটবদ্ধ বরফে পরিণত হয়, যাকে নেভে বলে। একইভাবে নেভের নিচে বরফ কণাগুলি উপরিভাগের প্রবল চাপে আরও দৃঢ় ও কঠিন হয়ে পড়ে, তাকে ফার্ন বলে। ফার্নের নিচে জমাটবদ্ধ দৃঢ় ঘনত্বযুক্ত
কঠিন বরফের স্তূপ যা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে হিমবাহ বলে। যদি এই পাহাড়ের উপরে প্রথমে যে বরফগুলো পড়বে সেগুলো কি হবে, হালকা পেঁজা তুলোর মতো। যখন এর উপরে যখন আরো বরফ পড়বে তখন কি হবে, এইগুলোর উপরে এটা চাপ পড়বে, চাপ পড়ার পরে কিসের পরিণত হবে, সেগুলো প্রথমটাকে যেটা পড়বে সেটাকে কি বলে, স্নোফ্লেক্স। তার উপরে যখন চাপ পড়বে তাকে বলবো নেভে। চাপ পড়ার ফলে যখন একটু জমাট বেঁধে যাবে, এই নেভের নিচে যে বরফগুলো আরো উপরে যখন বরফ জমে যাবে, বরফ পড়বে, তখন এর উপরে আরো চাপ পড়বে। সেই চাপের ফলে নিচে যে বরফগুলো আরো জমাটবদ্ধ হবে, সেই জমাটবদ্ধ বরফকে আমরা কি বলবো, ফার্ন বলবো। এই ফার্ন বা জমাটবদ্ধ বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে ধীরে 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 নেমে আসবে তখন তাকে আমরা বলবো হিমবাহ। তাহলে বুঝতে পারলাম হিমবাহ কিভাবে সৃষ্টি হচ্ছে। হিমবাহের গুরুত্ব। বিশ্ব জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক। আমাদের সারা পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। নিত্যবহ নদীর সৃষ্টি করে। হিমবাহ থেকে যে জল বরফ গলে যে জলে বেরিয়ে আসে, জল বেরিয়ে আসে, সেই জল দিয়ে যে নদী সৃষ্টি হয় তাকে নদীগুলো নিত্যবহ নদী নামে পরিচিত হয়। নিত্যবহ নদী কাকে বলে, এর আগে আমরা আলোচনা করেছি। যে নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে। তাহলে হিমবাহ থেকে সারা বছর জল গলে বরফ গলে জলে পরিণত হয়, সেই জল থেকে নদী সৃষ্টি হয় বলে সেই নদীগুলো নিত্যবহ নদী রূপে প্রবাহিত হয়। জলচক্রের অংশ। হিমবাহ থেকে জল গলে বরফ গলে জলে পরিণত হয়, সেই জল নদীর দ্বারা প্রবাহিত হয়ে নদীর মাধ্যমে নদীর মাধ্যমে সাগর মহাসাগরে পড়ে। সেই জল বাষ্পীভূত, সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘরূপে পরিণত হয়। মেঘে পরিণত হওয়ার পরে সেই মেঘ থেকে আবার কিসে আসে, কি রূপে নেমে আসে, বৃষ্টি ও তুষার রূপে পৃথিবীর বুকে নেমে আসে। এই যে চক্রাকারে চলে সেটাকে কি বলা হয়, জলচক্র বলে। সেই জলচক্রের অংশ হিসাবে হিমবাহের গুরুত্ব অপরিসীম। কার্বন আবদ্ধ করে। যখন তুষার পৃথিবীর বুকে নেমে আসে বরফ রূপে, তখন বাতাসে অবস্থিত কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত হয়ে পৃথিবীর বুকে নেমে আসে, কার্বনকে তার ভিতরে আবদ্ধ করে নেয়। সমুদ্র জলতলের নিয়ন্ত্রক। হিমবাহ বেশি গলে গেলে জলস্তর বৃদ্ধি পাবে, আর হিমবাহ যদি না গলে তাহলে জলস্তর নিয়ন্ত্রিত থাকবে। 70% স্বাদু জল হিমবাহের মধ্যেই আবদ্ধ। আমরা যে স্বাদু জল, যেটা মিষ্টি জল আমরা সুপেয় জল হিসেবে ব্যবহার করি, সেই জলে 70% হিমবাহের মধ্যেই অবস্থিত। হিমবাহের শ্রেণীবিভাগ সম্পর্কে এবার আমরা দেখব। অবস্থানের ভিত্তিতে, মানে কোথায় অবস্থান করছে তার ভিত্তিতে হিমবাহকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। মহাদেশীয় হিমবাহ, নামেই আমরা বুঝতে পারছি, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর পাদদেশীয় হিমবাহ। 1 নম্বর মহাদেশীয় হিমবাহ, 2 নম্বর পার্বত্য হিমবাহ, আর 3 নম্বর পাদদেশীয় হিমবাহ। এবার আমরা মহাদেশীয় হিমবাহ সম্পর্কে আলোচনা করব। মেরু অঞ্চলে, উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশালাকার গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। অর্থাৎ মেরু অঞ্চলে লাগভগ সম্পূর্ণ এলাকা জুড়ে কি থাকে, বরফে ঢাকা থাকে। সেই বরফের বিস্তীর্ণ স্তূপকে আমরা কি বলবো, মহাদেশীয় হিমবাহ। উদাহরণ গ্রিনল্যান্ড, সাইবেরিয়া প্রভৃতি অঞ্চলে এই হিমবাহ দেখা যায়। আন্টার্কটিকায় ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। আন্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য: দীর্ঘ ও পূর্ব আয়তনের হয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে হবে, আর সঙ্গে পুরু হবে। কত এটা
প্রায় 3000 মিটার পর্যন্ত পুরু হয়। অত্যন্ত ধীর গতি সম্পন্ন, ধীরে ধীরে চলে, নোনাটাক দেখা যায়। অন্তিম পর্যায়ে উপকূলে হিমশৈল দেখা যায়। অন্তিম পর্যায়ে অর্থাৎ মহাদেশ পার করার পরে যখন মহাসাগরে এসে মিলিত হয়, সেইখানে নদী সমুদ্র উপকূলে হিমশৈল রূপে অবস্থান করে। এবার দেখবো, একটু আগে বললাম নোনাটাক দেখা যায়। নোনাটাক কাকে বলে? হিমবাহে ঢাকা অঞ্চলে বরফহীন বরফের শীর্ষ অংশকে নোনাটাক বলে। উদাহরণ আন্টার্কটিকার মাউন্ট তাকাই। অর্থাৎ এই একটা বিস্তীর্ণ মহাদেশীয় হিমবাহ, এর মাঝখানে একটা পাহাড় অবস্থান করছে। পাহাড়ের উপরের অংশটা কি? বরফ নেই, নিচে কি আছে? বরফে ঢাকা আছে। তো উপরের অংশটা যেটা বরফহীন অংশ, এইটাকে বলা হবে নোনাটাক। এই যে বরফহীন অংশ উপরে পর্বতের, এটাকে কি বলা হবে? নোনাটাক। পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে। এখানকার হিমবাহ কোথায় অবস্থিত হবে? উচ্চ পার্বত্য অঞ্চল অবস্থিত হবে। সেখান থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে। একেই পার্বত্য বা উপত্যকা বা আলপীয় হিমবাহ বলে। উদাহরণ ভারতের সিয়াচেন, গঙ্গোত্রী ইত্যাদি। সিয়াচেন হলো ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ। আলাস্কার হুবার্ড পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ। এর দৈর্ঘ্য কত? 129 কিলোমিটার। তাহলে আমরা বুঝতে পারলাম মহাদেশীয় হিমবাহ মহাদেশের উপর অবস্থান করে বিস্তীর্ণ এলাকা জুড়ে, আর পার্বত্য হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চল অবস্থান করে। সেটা নিম্ন অক্ষাংশ হতে পারে, কিন্তু উচ্চ অক্ষাংশে অবস্থিত হবে মহাদেশীয় হিমবাহ, কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চল অবস্থিত হবে পার্বত্য হিমবাহ। এবার পার্বত্য হিমবাহের বৈশিষ্ট্য: উপত্যকার ঢাল বেশি হওয়ায় মহাদেশীয় হিমবাহের তুলনায় এর গতি বেশি হয়। পার্বত্য অঞ্চলের ঢাল খাড়া হয়, যে কারণে ঢাল বরাবর কোনো জিনিস যখন নিচের দিকে নেমে আসে গতিসম্পন্ন হয়ে নেমে আসে। এই জন্য উপত্যকার ঢাল বেশি হওয়ায় মহাদেশীয় হিমবাহের তুলনায় এর গতি বেশি হয়। 2 নম্বর, পার্বত্য হিমবাহ থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। পার্বত্য হিমবাহ থেকে নদীর পরিমাণ অনেক বেশি মহাদেশীয় হিমবাহের তুলনায়। বাকস্রুন্ড ও ক্রেভাস দেখা যায়। এর সম্পর্কে পরে আমরা দেখব। মহাদেশীয় হিমবাহের তুলনায় পাতলা ও ছোট হয়। একটু আগে কি বলেছিলাম? পার্বত্য হিমবাহ প্রায় 3000 মিটার পর্যন্ত পুরু হতে পারে মহাদেশীয় হিমবাহ, কিন্তু পার্বত্য হিমবাহ প্রায় 50 মিটার পুরু হয়। এবার আসি পাদদেশীয় হিমবাহ। মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে প্রচণ্ড ঠান্ডায় পার্বত্য বা উপত্যকার হিমবাহগুলি পর্বতের পাদদেশে এসে মিলিত হয়। পর্বতের উপরেও হিমবাহ জমে থাকে, আস্তে 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 বরফ জমতে পর্বতের পাদদেশ কাকে বলা হয়? পর্বতের নিচে এলাকাগুলোকে কি বলা হয়? পাদদেশ। অর্থাৎ পর্বত যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই অংশে কি বলা হয়? পর্বতের পাদদেশ। একে পাদদেশীয় হিমবাহ বলে। উদাহরণ আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। এবার পাদদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য দেখি। পর্বতের পাদদেশে অবস্থান করে। নাম অনুসারে বোঝা যাচ্ছে পাদদেশীয় যেহেতু হিমবাহ, সেহেতু কোথায় অবস্থান করবে? পর্বতের পাদদেশে অবস্থান করবে।
আকারে ছোট হয়, অর্থাৎ পরবর্তী হিমবাহ মহাদেশীয় হিমবাহের তুলনায় এটি আকারে ছোট হবে। এই হিমবাহের অগ্রভাগকে লোব বলা হয়। এই হিমবাহের সামনের অংশটাকে লোব বলে। বরফ যুগে এই প্রকার হিমবাহর সংখ্যা প্রচুর ছিল। বরফ যুগ বা হিমযুগে এই প্রকার হিমবাহের সংখ্যা পৃথিবীতে প্রচুর ছিল। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সাথে এর সংখ্যা ও আয়তন একেবারেই কমে গিয়েছে। এবার আমরা জানব হিমযুগ কাকে বলে। পৃথিবীর কক্ষপথের পরিবর্তন ভূতাত্ত্বিক বা অন্যান্য কারণে জলবায়ু পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠ যখন পুরু তুষারের আস্তরণে ঢাকা পড়ে যায় তখন সেই সময়কে হিমযুগ বলা হয়। পৃথিবীর কক্ষপথের পরিবর্তন বা ভূতাত্ত্বিক অন্যান্য কারণে পৃথিবীর বুকে জলবায়ুর ধীরে 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 পরিবর্তন হয়ে সম্পূর্ণ ঠান্ডা পরিণত হয়, তখন সারা পৃথিবী জুড়ে বরফের আস্তরণে ঢাকা পড়ে যায়। সেই যুগে সেই সময়কে যতদিন পর্যন্ত সেই অবস্থাতে পৃথিবী অবস্থান করে সেই সময়কে কি বলা হয়? হিমযুগ বলা হয়। পৃথিবীতে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে শেষ হিমযুগ এসেছে। কোন যুগে? প্লাইস্টোসিন যুগে। প্লাইস্টোসিন যুগে। গ্রিনল্যান্ডের জ্যাকবসান হিমবাহ বর্তমানে পৃথিবীর দ্রুততম হিমবাহ। এর গতি 46 মিটার প্রতিদিন, মানে প্রত্যেক দিন এই হিমবাহ 46 মিটার করে এগিয়ে চলেছে। হিমশৈল সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে। হিমশৈলের মাত্র 1/9 অংশ সমুদ্র জলের উপরে ভেসে থাকে। 9 ভাগের 1 ভাগ কোথায় থাকে? সমুদ্র জলের উপরে থাকে। এবার একটা মনে করো, এই সমুদ্রে একটা হিমশৈল ভেসে আছে। হিমশৈলটা উপরে এইটুকু দেখা যাচ্ছে, তাহলে এর কত ভাগ? এটা যদি 1 ভাগ হয়, এর আরো 8 ভাগ কোথায়? জলের তলায় অবস্থান করছে। তাহলে পরে জলের উপরে কতটুকু অবস্থান করছে? 9 ভাগের 1 ভাগ, আর 9 ভাগের 8 ভাগ জলের নিচে অবস্থান করছে। হিমশৈলে মাত্র 1/9 অংশ সমুদ্রের জলের উপর ভেসে বেড়ায়। এর গুরুত্ব দেখো, বরফের 1/9 অংশ জলের উপরে আর 8/9 অংশ জলের তলায় থাকায় নাবিক কাদের বলে? যারা সমুদ্রে জাহাজ নিয়ে চলাফেরা করে তাদের নাবিক বলে। এর আয়তন বুঝতে পারে না, যেটা উপরে কতটা সেই হিসেবে নিচে কতটা হওয়া উচিত সেটা তারা অনুভব করতে পারে না দূরে থেকে। ফলে বড় বিপদ ঘটে জাহাজে। 1911 সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণ ছিল এই হিমশৈল। বগ্নচড়া সৃষ্টি করতে সাহায্য করে, স্থানীয় জলবায়ু পরিবর্তন করে। স্থানীয় জলবায়ু পরিবর্তন কিভাবে করে? মনে করো একটা হিমশৈল ঠান্ডা এলাকা থেকে আস্তে 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 গরম উষ্ণ সমুদ্রের দিকে উষ্ণ এলাকাতে সে পৌঁছে গেছে। সেখানে পৌঁছানোর সাথে সাথে সেখানকার সমুদ্রের জল কি করে দেবে? ঠান্ডা করে দেবে। ঠান্ডা করার সাথে সাথে এলাকাতে জলবায়ুর পরিবর্তন হবে। দেখো পরবর্তী পয়েন্টে কি বলছে? সমুদ্র জলের তাপমাত্রা বাড়াবে ও লবণতা পরিবর্তন করে। সমুদ্র জলে যখন সমুদ্র জল লবণাক্ত জল হয়, আর হিমবাহ কি হয়? স্বাদু জল হয়। হিমবাহ যখন গলে সাধারণ জলে পরিণত হবে তখন এই সমুদ্র জল হয়তো যখন মিশে যাবে সমুদ্র জলে লবণতা কমে যাবে। এবার আসি বার্গসুন্ড ও ক্রেভাস। পার্বত্য অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির টানে হিমবাহ যখন নিচের দিকে নামতে থাকে তখন পর্বত গাত্র ও হিমবাহের মাঝে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয়, তাকে বার্গসুন্ড বলে। এর জন্য পর্বতারোহীরা চরম বিপদে পড়ে, তাই একে মৃত্যু ফাঁদ বলে। ছবি দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এটা মনে করেন একটা পর্বতের গা বেয়ে যখন বরফের হিমবাহ নেমে আসে, এই হিমবাহ আর
পর্বতের মাঝে এরকম ফাঁকের সৃষ্টি হয় কিসের জন্য? এটা চলার পথে চাপের সৃষ্টি হওয়ার জন্য। একে কি বলবে? ব্রাকশুন্ড। এই ব্রাকশুন্ডে এখানে এমন গ্যাপ হয়ে থাকে যে এখানটাতে শীতকালে বরফ জমে যায়, হালকা উপরে চাদর জমে যায়, পর্বতারোহীরা বুঝতে পারে না, হঠাৎ করে এখানে পা দিলে এর মাঝখানে তারা পড়ে যায়, তাতে তাদের মৃত্যু পর্যন্ত হয়। এই জন্য একে মৃত্যু ফাঁদ বলা হয়। এবার ক্রেভাস। পার্বত্য অঞ্চল থেকে অসম ঢালে যখন হিমবাহ নেমে আসে তখন অসম ঢালের কারণে হিমবাহের উৎপরি অংশ ফাটলের সৃষ্টি হয়, একে ক্রেভাস বলে। কি বলছে? অসম ঢালের কারণে। দেখো এটা সমান ঢাল না, এটা অসম ঢাল। যখন এর উপর এটা যখন উঁচু হয়েছে, যখন এইভাবে বরফটা যখন এইভাবে যখন উঁচুর দিকে যাবে তখন এখানটায় চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করার জন্য দেখো এখানে ফাটলের সৃষ্টি হয়েছে, এই ফাটলকে ক্রেভাস বলে। পার্বত্য অঞ্চল থেকে অসম ঢাল যখন হিমবাহ নেমে আসে অসম ঢালে, তখন অসম ঢালের কারণে হিমবাহের উপরি অংশ ফাটলের সৃষ্টি করে, একে ক্রেভাস বলে। ল্যান্ডক্লাফট। হিমবাহ ও পর্বতের মস্তক দেওয়ালের মধ্যে উষ্ণতার পার্থক্যের কারণে যে ফাঁকের সৃষ্টি হয় তাকে ল্যান্ডক্লাফট বলে। একদম পর্বতের মস্তক দেশে একদম উপরের দিকে এই যে ফাঁকের সৃষ্টি হওয়ার কারণ, এখানে পর্বতের তাপমাত্রা একরকম আর হিমবাহের তাপমাত্রা আর একরকম হওয়ার কারণে এই ধরনের ফাঁকের সৃষ্টি হয়ে যায়, একে কি বলা হয়? ল্যান্ডক্লাফট। এবার আসি হিমানি সম্প্রপাত। ভূমিকম্প, ভূমিধস ও অন্যান্য কারণে পর্বতের উপর থেকে তুষার পুঞ্জ আকারে মানে একসাথে প্রচুর বরফ প্রবল বেগে পর্বতের পাদদেশে নেমে এলে তাকে হিমানি সম্প্রপাত বলে। তোমরা অনেকে সিনেমাতে দেখে থাকবে যে পর্বতের উপরে হঠাৎ কিছু করার জন্য সেখান থেকে প্রচুর পরিমাণে বরফ নিচের দিকে নেমে আসছে। এই যে একসাথে বরফ প্রচুর পরিমাণে নিচের দিকে নেমে আসা তাকে বলা হয় হিমানি সম্প্রপাত। এটা ভূমিকম্প হতে পারে, হঠাৎ করে ভূমিধসের কারণ হতে পারে বা অন্যান্য কারণও হতে পারে। এর ফলে কি কি হয়? এলাকায় ভূমিকম্পের সৃষ্টিতে প্রচুর পরিমাণে একসাথে বরফ যদি এসে পাদদেশে প্রবল বেগে পড়ে, এলাকা কেঁপে ওঠে, তাতে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। পর্বতের পাদদেশী এলাকাতে যদি বাড়ি ঘর থাকে বা মানুষজন পশু পাখি যা থাকবে সেগুলো সব মারা যাবে বা বাড়িঘর ধ্বংস হবে। আর কি? রাস্তাঘাট ভেঙে যাবে, জনজীবন রুদ্ধ হতে পারে। জনজীবন রুদ্ধ হওয়া অর্থাৎ মানুষের চলাফেরা বা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। হিমবাহের কাজ কি কি মাধ্যমে হয়? ক্ষয়, বহন ও অবক্ষেপণের মাধ্যমে হয়। সবার আগে আমরা ক্ষয় কাজ সম্পর্কে জানবো। হিমবাহ প্রধানত দুটি প্রক্রিয়ায় ক্ষয় কার্য সম্পন্ন করে। অর্থাৎ হিমবাহ যখন প্রবাহিত হয় পাহাড়ের ঢাল বরাবর বা মহাদেশের ঢাল বরাবর, তখন কি করে? সে তার নিচে যে সব পাথর বা অন্যান্য বস্তু তার সামনে আসে সেগুলোকে সে ঘর্ষণ প্রক্রিয়ায় তার সাথে বয়ে নিয়ে চলে। এই যে বয়ে নিয়ে চলা প্রক্রিয়া একে বহন বলা হয়। আর যখন যে জিনিসটা সামনে আসে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া তাকে ক্ষয়কার্য করে সেগুলোকে নিয়ে চলে। ঠিক আছে, এটা দুই রকম প্রক্রিয়া হয়, একটা উৎপাটন আর একটা অবঘর্ষ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়া গতিশীল হিমবাহের চাপে, হিমবাহ প্রচুর পরিমাণে বরফ থাকে, সে বরফের চাপে যখন প্রবাহ পথের পাথর ফুলে বেরিয়ে আসে, এই যে হিমবাহ যখন নেমে আসছে তার তলায় যেসব পাথর থাকবে পাহাড়ের গায়ে সেগুলো কি হবে? এর সাথে হিমবাহের সাথে ফুলে বেরিয়ে নেমে আসবে। দেখো নিচের দিকে এগুলো ফুলে বেরিয়ে নেমে আসছে, তখন তাকে উৎপাটন বা প্লাকিং বলে। অবঘর্ষ হিমবাহের মধ্যে যে সকল পাথরের টুকরো জমে থাকে
সেগুলি তলদেশের শিলাস্তরের সাথে ঘর্ষণ ও ক্ষয় করতে করতে এগিয়ে চলে, ফলে হিমবাহের তলদেশে মসৃণ হয়, একে অবঘর্ষ বলে। যখন হিমবাহটা নেমে আসছে, ক্ষয়কার্য চালাচ্ছে, তার সাথে এই বরফের ভিতরে ছোট ছোট পাথরের টুকরো, নুড়ি, কাঁকড় এগুলো জমা হচ্ছে। সেগুলো এই হিমবাহ যখন নেমে আসছে, সেগুলো পাহাড়ের গায়ে অবস্থিত যেসব নুড়ি, পাথর, বালি, কাঁকড় তার উপরে ঘর্ষণ করছে। ঘর্ষণ করার ফলে এর উপরে অংশটা মসৃণ হয়ে যাচ্ছে, একে বলা হয় অবঘর্ষ। বহন কাজ। হিমবাহ উঁচু স্থান থেকে নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় ক্ষয়জাত পদার্থ গুলিকে বিভিন্নভাবে বহন করে নিয়ে চলে। এটা স্বাভাবিক। হিমবাহ যখন উঁচু স্থান থেকে নিচের দিকে আসবে, তার ভিতরে যেসব ক্ষয়জাত পদার্থগুলো আসবে, সেগুলোতে সে সঙ্গে করে বয়ে নিয়ে চলে যাবে। সঞ্চয় কার্য। ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহ বহন করার পর পর্বতের পাদদেশের তলায় বা নিম্নভূমিতে চলার পথে নিচু অংশে এসে গেলে পারে সেখানেও কি করতে পারে, জমা করতে পারে, একে সঞ্চয় করা বলে। এবার আমরা একটু দেখব পার্বত্য হিমবাহ ও মহাদেশীয় হিমবাহের পার্থক্য। এখানে পার্থক্য দেখার সময় আমরা কিছু জিনিস খেয়াল রাখবো। যে পরীক্ষায় যদি আসে তা আমরা লিখবো এইভাবে: পার্বত্য হিমবাহ ও মহাদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহের তার সংজ্ঞা কি সেটা লিখে দেব, মহাদেশীয় হিমবাহের সংজ্ঞা লিখে দেব। গভীরতা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, পার্বত্য হিমবাহের গভীরতা কত হয়, 50 মিটার হয়। মহাদেশীয় হিমবাহের গভীরতা প্রায় 3000 মিটার পর্যন্ত হতে পারে। এর গতিবেগ, পার্বত্য হিমবাহের গতিবেগ সর্বদা বেশি হবে, মহাদেশীয় হিমবাহের গতিবেগ কম হবে। কারণ পার্বত্য হিমবাহ পর্বতের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে, যে কারণে গতিবেগ সবসময় বেশি হয়। বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি? পার্বত্য হিমবাহ আমরা কি দেখেছিলাম? বার্গসুন্ড, ক্রেভাস, র্যান্ডক্লাফ ইত্যাদি দেখেছিলাম, সেগুলো দেখতে পাওয়া যায়। মহাদেশীয় বার্গসুন্ড, ক্রেভাস, র্যান্ডক্লাফ এগুলো দেখা যায় না। তাহলে আজ আমরা আলোচনা করলাম হিমবাহ কাকে বলে, হিমরেখা কাকে বলে, হিমরেখার নিয়ন্ত্রক, বৈশিষ্ট্য, হিমবাহের উৎপত্তি, হিমবাহের গুরুত্ব, হিমবাহের শ্রেণীবিভাগ, মহাদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, প্রত্যেকটি হিমবাহের বৈশিষ্ট্য, নোনাটা কাকে বলে, হিমযুগ কাকে বলে, হিমশৈল কাকে বলে, হিমশৈলের গুরুত্ব, বার্গসুন্ড, ক্রেভাস কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়, র্যান্ডক্লাফ কিভাবে সৃষ্টি হয় বা কাকে বলে, হিমানি সম্প্রপাত কাকে বলে এবং তার ফলে কি কি সমস্যা তৈরি হয়। এছাড়া হিমবাহের কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ সম্পর্কে জানলাম। আর সর্বশেষে জানলাম পার্বত্য হিমবাহ ও মহাদেশীয় হিমবাহের পার্থক্য। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি এবং পড়ানো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এইরকম কন্টেন্ট পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর প্রত্যেকটা লেকচার যদি পেতে চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকেও পেয়ে যাবে। প্রত্যেকটা লেকচার দেখবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে সুন্দর একটি ধারণা তৈরি হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।